আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি কি করছিলাম মিজানুর? স্যার ওই প্রতিভাবানদের চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে ছিল। আচ্ছা, কি শেষের দিকে মানে কি 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 বলছিলাম মনে তো নেই। স্যার ওই সৃজনশীলতার প্রক্রিয়ার 3টে স্টেপ হয়ে গিয়েছিল, আর যাচাইটা বাকি ছিল। যাচাই? হ্যাঁ স্যার, প্রস্তুতি, সুপ্ত অবস্থা, উদ্ভাবন আর যাচাই করা। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি বুঝেছি। ভেরিফিকেশন। বেশ, এক মিনিট। আচ্ছা, তাহলে আহ যারা আমাদের ছেলে মেয়ে, তারা তাদের কাজকর্মের মধ্যে দিয়ে যে ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি গুলো দেখায়, সেই ক্রিয়েটিভিটি গুলো প্রত্যেকটাই মৌলিক হয়। কেন মৌলিক হয়? তার কারণ সৃজনশীলতার লক্ষ্যই হলো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অভিনবত্ব প্রকাশ করা। সৃজনশীলতার মূল লক্ষ্যই হলো বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অভিনবত্ব সৃষ্টি করা। এবার এই অভিনবত্বটাই হলো মৌলিক। কেন সেটা মৌলিক? অভিনবত্ব শব্দটা এই কারণে আমি জুড়লাম, এই অভিনবত্ব দিয়ে বোঝায় যে কাজের সঙ্গে অন্যের কাজের কোনো মিল নেই, সম্পর্ক নেই, নিজের ভাবনা থেকে বেরিয়ে আসা শব্দ কাজ। একসঙ্গে 4টে বাচ্চাকে বসিয়ে রেখে তাদেরকে যদি বিভিন্ন কাজ করতে দেয়া হয়, প্রত্যেকের ব্রেন থেকে, প্রত্যেকের ভেতর থেকে, প্রত্যেকের মন থেকে যে ভাবনা চিন্তাগুলো বেরোবে, প্রত্যেকটির ব্যক্তি সত্তার অভিনবত্বের বহিঃপ্রকাশ। প্রত্যেকটি ব্যক্তি সত্তার অভিনবত্বের বহিঃপ্রকাশ। সে যদি ছোট ছোট শিশু হয়, বাচ্চা হয়, তাহলে সে তার মতন করে অভিনবত্ব করবে। সে যদি বড় হয়, পূর্ণবয়স্ক হয়, তাহলে সে তার মতন করে হবে। এইবার একবার একটা ছেলে, মনে হয় তোমাদের গল্প করেছিলাম মনে হয় আগের ক্লাসে, মানে পুরোনো ক্লাসগুলোতে। একটা ছেলে, সে তো লেখাপড়া কিছুই করে না। তাকে আমি পরীক্ষায় শূন্য ছাড়া কিছুই দিতে পারিনি। সব সব সাবজেক্টে, শুধু আমার সাবজেক্টে না, সব সাবজেক্টে শূন্য ছাড়া কিছুই টিচার দিতে পারে না। ক্লাসে গেলেও পড়ে না, ক্লাসে পড়াতে গেলেও টিচার পড়ে না। সে একটু অন্য ধরনের বাচ্চা, স্পেশাল ক্যাটাগরির মধ্যেও পড়ে, আবার স্পেশাল ক্যাটাগরি বলাও যায় না। ওর অদ্ভুত অদ্ভুত সব কাজ করে, কিন্তু আমাকে পছন্দ করে খুব। সে সে আমার পাশে ছাড়া বসবে না ক্লাসে। আমি তোমার পাশে বসবো কিন্তু। একদিন বলছে, আজকে আমি, তুমি যা পড়াবে আজকে কিন্তু আমি পড়বো না, আমার ওইসব রোজ পড়াশোনা ভালো লাগে না। আমি কি ক্লাসটাকে কন্ট্রোল করবো? তুমি তুমি ক্লাস নাও, আমি ক্লাসটাকে কন্ট্রোল করছি। ভেবে দেখো, এটা কোনো বড় স্টুডেন্টের পক্ষে এরকম কথা আমাকে বলা সম্ভব? আমাকে কেন, কোনো টিচারকে বলাই সম্ভব না, কিন্তু ও বলে।
তার মানে ও বলে, মানে ওর ম্যাচুরিটি লেভেল বুঝে নিতে হবে যে ও কি করে বলে। আমি বললাম আমার সামনে বসতে গেলে কাজ করতে হবে। আমার আজকে কাজ করতে ভালো লাগছে না। আমি একটা কাজ করব। কি? বলছে আমি না ছবি আঁকতে পারি। আমি তোমাকে আঁকবো। আমি বললাম আমাকে আঁকবি? হ্যাঁ, তুমি পড়াও, আমি তোমাকে আঁকছি। তুমি পড়াও, আমি তোমাকে আঁকছি। আহ, আমি বললাম ঠিক আছে। তোমার কপালে একটা কাটার দাগ আছে না, ওইটাও আঁকবো। আমি বললাম ঠিক আছে, তা তোর যা খুশি তাই কর, আমার যেন পড়াতে ডিস্টার্ব না হয়, বলে দিচ্ছি। বাইরে বের করে দেবো কিন্তু। আমি ডিস্টার্ব করবো না, তুমি নিশ্চিন্ত থাকো। তুমি তোমার কাজ করো, আর মাঝে মাঝে আমার দিকে একটু তাকাবে। আশ্চর্যের বিষয়, যে ছেলেকে শূন্য ছাড়া কিছু দিতে পারি না, সে আমাকে এঁকে দিয়েছে। আমার মুখ হাফ ছবি পেন্সিল দিয়ে এঁকে দিয়েছে, স্কেচ করে। চেষ্টা করেছে ও আমাকে বোঝাবার যে ওটা আমি। এই হচ্ছে, এটাকে বলে অভিনবত্ব। আমি কিছুদিন আগে বলছিলাম যে প্রত্যেকটি সৃজনশীলতার সঙ্গে মেধার সম্পর্ক আছে। আবার উল্টো দিকে বলেছিলাম, মেধা মানেই যে সে সৃজনশীল হবে তার কোনো মানে নেই। একজন মেধাবী ছাত্র মানে সে যে সৃজনশীল হবে সেটা হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু সৃজনশীল হতে গেলে মেধাবী হতেই হয়। সেখানে মেধা, বুদ্ধিমত্তা, নতুন চিন্তা ভাবনা, স্বকীয়তা, অভিনবত্ব এইসব লাগে। এবার তার সঙ্গে এটা তুলনা করা যাবে না সে ম্যাথে কত পেলো, ইংরেজিতে কত পেলো, আদৌ পরীক্ষায় পাশ করলো কিনা, এতে কিচ্ছু যায় আসে না। যদি আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে তাকে অ্যাসেস করতাম, যদি মূল্যায়ন করতাম, তাহলে আমি ভুল করতাম। সে দিব্যি আমায় এঁকে দিয়ে, দেখো দেখো তোমাকে এঁকে দিয়েছি, দেখো দেখো এই যে চাপদাড়ি, দেখো এটা চাপদাড়ি, এটা চশমা, দেখো তোমার কপালের এই দিকটা এরকম, দেখো এই যে কাটা, এই যে এরকম চিহ্ন, সব দিয়ে দিয়েছি কিন্তু। আমি বললাম আরে বাস, কি রে। আমি কিছু বলিনি ওকে, আমি বললাম ভালো হয়েছে, কিন্তু আমি মনে মনে ভাবছি এমন ছবি তো আমিও আঁকতে পারবো না। এই আমার পক্ষেও কোনোদিন সম্ভব না, আমি একটা সোজা সরল রেখা টানতে পারি না। দ্যাট ইজ কল্ড অভিনবত্ব। এইবার এইবার তুমি ওই যে ছবিটা এঁকেছে, এইবার তুমি সেই ছবি নিয়ে তুমি যাচাই করতে পারো। এইবার আসবে যাচাই করা, ভেরিফিকেশন। এইবার যাচাইয়ের প্রশ্ন। এটা হচ্ছে সৃজনশীলতার একটা বিশেষ প্রক্রিয়া। অর্থাৎ যা কিছু আবিষ্কৃত হলো বা যা কিছু সৃষ্টি হলো, যা কিছু রচিত হলো, তার মধ্যে নতুনত্ব আছে কিনা, গ্রহণযোগ্যতা আছে কিনা, এইটা যাচাই করতে হবে। এইখানেই সৃজনশীলতার অভিনবত্ব। আমি বোঝাতে পারলাম পার্থকুমার? হ্যাঁ স্যার। তাহলে আমি লিখতে পারি, পয়েন্টটা একটু লিখি, যাচাই করা। যাচাই করা। তাহলে আমি লিখতে পারি সৃজনশীলতার মাধ্যমে মাধ্যমে আবিষ্কৃত, অনেকে ভাবে স্যার আবিষ্কৃত মানে তো সায়েন্স। না,
আবিষ্কৃত শুধু সায়েন্স নয়, সাহিত্যেও আবিষ্কৃত হয়, দর্শনেও আবিষ্কৃত হয়, ভূগোলেও হয়, সবেতেই আবিষ্কৃত হয়। নতুন কিছু তৈরি উদ্ভাবন করাই আবিষ্কৃত। অজানা কোনো তথ্য খুঁজে বের করাই আবিষ্কৃত। আবিষ্কার করা মানে শুধু একমাত্র জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের আবিষ্কারক যারা তারাই নয়। ঐতিহাসিকরাও আবিষ্কার করেন, নতুন সভ্যতা খুঁজে বার করেন, নতুন তথ্যের উদ্ভাবন করেন। আর সৃজনশীলতার মাধ্যমে আবিষ্কৃত বিষয়টির মধ্যে নতুনত্ব, অভিনবত্ব, গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা, ইত্যাদির পরিমাপ করাই হলো যাচাই। 1 মিনিট ধরো। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বেশ। হুম হুম টেক্সট থেকে। হ্যাঁ বুঝেছি। হুম তা আমি ভেবেছি বইগুলো তো আছেই। আমি ভেবেছি অজানা কোনো বাক্য যদি ওদের দেয়া হয় তাহলে কি ওদের পক্ষে ভালো হয় না? অজানা অচেনা। কেন? মানে কি মানে সমস্যাটা কি? মানে বাক্যটা ঠিক না তাই নাকি? মানে বিসর্জনে আপত্তি? মানে সন্তান বিসর্জন এই শব্দ নিয়ে আপত্তি তাই? ও আচ্ছা। কারণ এটা তো আর বিসর্জন নেই। এমনি ভাগার মানে তো যেখানে মরা পশু ফেলে দেয়া হয় সেটা নোংরা জায়গা। আচ্ছা। তা ওরা যদি মহেশ গল্প পড়ে তখন কি করবে? না, কারণ মহেশ গল্প পড়লে তো তখন ভাগার শব্দটা শুনবে বা শিখবে। আচ্ছা। তারপর হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি পাল্টে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, এই হলো যাচাই করা, এই হলো যাচাইয়ের বিষয়। এইবার এইবার এই হলো 4টে বিষয়ের ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা এই সৃজনশীল, প্রতিভাবান, অমুক তমুক সব তো হলোই। এইবার এরা বিশেষ ক্ষমতা সম্পন্ন বা বিশেষ দক্ষতা সম্পন্ন সব শিশু, বা একটা আলাদা রকমের শিশু, অন্য ধরনের তাদের মানসিকতা। এবার এদের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটা কি? এইসব ছেলে মেয়েদের ক্ষেত্রে শিক্ষক কি কাজ করবে? তাহলে সৃজনশীল 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 শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি করবেন টিচার? শিক্ষক এমন শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পে কাজ করতে উৎসাহ দেবেন। 2 নম্বর কি করবেন? গতানুগতিক প্রক্রিয়া থেকে তাদের সরিয়ে গতানুগতিক প্রক্রিয়া থেকে তাদের সরিয়ে নতুন গতানুগতিক প্রক্রিয়া থেকে তাদের সরিয়ে নতুন নতুন পথে নতুন পথে নতুন নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন। নেক্সট, স্বনির্ভর হতে সহযোগিতা করবেন। 4, আর কি করবেন? তাদের গঠনমূলক চিন্তাকে সম্প্রসারিত করবেন। আর কি করতে পারেন? নতুন ধরনের কোনো সমস্যা সমাধানের পথ দেখাবেন এবং নিজেদেরকেই তার সমাধান করার উৎসাহ দেবেন। এগুলো করবেন, এগুলো দেবেন।
আর কি করবেন? তাদের কর্মধারাকে সুস্পষ্ট রূপে যুক্তি নির্ভর করে গড়ে তুলতে সাহায্য করবেন। নেক্সট, আর কি করবেন? শিক্ষার্থীর কল্পনা, অনুমান ও প্রত্যাশাকে যথেষ্ট কি বলবো ওটাকে, যথেষ্ট স্ট্যান্ডার্ডকে কি বলে বাংলায়? যথেষ্ট বলো, ভালো একটা বাংলা। হ্যাঁ, যোগ্যতা, সামর্থ্য। না, প্রত্যাশাকে যথেষ্ট মানে উঁচু জায়গায় স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা। শিক্ষার্থীর কল্পনা, অনুমান ও প্রত্যাশাকে যথেষ্ট উচ্চ মানের পর্যায়ে ধরে রাখতে সাহায্য করবেন। এই হচ্ছে শিক্ষকের কতগুলো অ্যাক্টিভিটি, যে যারা সৃজনশীল। আর এইটা যে সৃজনশীলদের জন্য আমি করলাম, এটা শুধু সৃজনশীলদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এগুলো প্রত্যেকটি মেধাবী ছেলে মেয়েদের জন্য সমানভাবে প্রযোজ্য, সবার ক্ষেত্রে। মেধারাও এরকম পারফরমেন্স করতে পারে, তাদের নিজেদের জগতের কাজ, সব কাজ ক্ষেত্রেই তারা অংশগ্রহণ করতে পারে, সবার ক্ষেত্রে। আচ্ছা, এইবার সৃজনশীল হলো, প্রতিভাবান হলো, এইবার এইগুলোর জন্য, এই কাজগুলো করবার জন্য তাদের বুদ্ধির দরকার, এগুলো তারা এমনি এমনি করতে পারে না। তারা এইসব কাজগুলো করবার জন্য তাদের বুদ্ধির দরকার। তাহলে আমরা বলতে পারি সৃজনাত্মক হ্যাঁ, সৃজনাত্মক কর্ম সম্পাদনের জন্য প্রয়োজন বুদ্ধি। বুদ্ধি কি? বুদ্ধি হলো একটি মানসিক প্রক্রিয়া,
প্রক্রিয়া, এটা মানসিক প্রক্রিয়া। অর্থাৎ অর্থাৎ জ্ঞান অর্জন আর প্রয়োগ করার ক্ষমতা বা কৌশল হলো বুদ্ধি। বুঝতে পারছো কি পারছো না? বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? বুদ্ধি একটি সহজাত মানসিক প্রক্রিয়া। সবাই আছো তো, নাকি আমি একা বকবক করে যাচ্ছি? ওই হ্যাঁ স্যার আছি। স্যার আছি। আচ্ছা আচ্ছা, কি আমি তো দেখতে পাচ্ছি না, আমি ভাবছি কোথায় আছে তো সবাই নাকি। যাই হোক, এইবার যদি বুদ্ধি থাকে, বুদ্ধি নিশ্চয়ই থাকবে। যদি বুদ্ধি থাকে, আমি যদি লিখছি, যদি বুদ্ধি থাকে, তাহলে শিক্ষার্থী বা শিশু কি কি কাজ করতে পারবে? কি কাজ করতে পারবে? পরিবেশের সঙ্গে অভিযোজন করার ক্ষমতা তৈরি হবে। আর কি হবে? তার মধ্যে শিক্ষার্থীর মধ্যে শিখন ক্ষমতা জাগবে। 3 নম্বরে কি হবে? শিক্ষার্থী বিমূর্ত চিন্তা করতে শিখবে বা ক্ষমতা সৃষ্টি হবে। এগুলো হবে। এইগুলো করতে পারলেই বোঝা যাবে, প্রমাণিত হবে যে স্টুডেন্ট বা শিক্ষার্থী বুদ্ধিমান। তাহলে আমরা বলতে পারি, সুতরাং এক লাইন থেকে অন্য লাইনে কিন্তু ঢুকে যাচ্ছি, এক লাইন থেকে অন্য লাইনে ঢুকে যাচ্ছে, কিন্তু বুঝতে হবে। আমরা এতদিন প্রতিভাবান, সৃজনশীলতা, অমুক তমুক করতে করতে আমি বললাম এই কাজগুলো করার জন্য তো মেধা লাগবে, বুদ্ধি লাগবে। তার বুদ্ধি ব্যাপারটা কি? বুদ্ধি না থাকলে এইসব কোনো কাজই হবে না। সুতরাং স্যার বুদ্ধিতে ঢুকছেন? ঢুকে যাচ্ছি বুদ্ধিতে। হ্যাঁ, বুঝে নিতে হবে কিন্তু যে এই সৃজনশীল প্রতিভাবান অমুক বলতে বলতে এই চ্যাপ্টারে ঢুকে গেল। লিঙ্ক রেখে হঠাৎ করে আমি বললাম না চলো এই চ্যাপ্টার শেষ, আমি এখন এইটা করব, এরকম নয়। প্রত্যেকটার সঙ্গে লিঙ্ক ধরে ধরে, সূত্র ধরে ধরে এগোচ্ছি। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা চেইন সিস্টেমে আছে। সুতরাং বলা যেতে পারে যে বুদ্ধি হলো সেই মানসিক ক্ষমতা যা যা জটিল, কঠিন, বিমূর্ত, মৌলিক, উদ্দেশ্য ভিত্তিক কাজ করার
কাজ করার মনোযোগ এবং প্রাক্ষোভিক ভারসাম্য সৃষ্টি করে। হয়ে গেল। এই হচ্ছে বুদ্ধি। বুদ্ধি আছে মানে সে জটিল কাজ করতে পারবে, জটিল বিষয় নিয়ে ভাবতে পারবে, কঠিন কাজ করতে পারবে, যা সে চোখে দেখতে পাচ্ছে না, যা তার সামনে নেই, সেই বিষয় নিয়ে সে ভাবতে পারবে। বিমূর্ত ব্যাপার। সে মৌলিক কাজকর্মগুলো ঠিক যথেষ্ট দক্ষতার সঙ্গে সম্পাদন করতে পারবে। সেটা করার জন্য বুদ্ধি দরকার। সে যে কাজ করছে সেই কাজ করার একটা উদ্দেশ্য থাকবে। সুতরাং উদ্দেশ্য ভিত্তিক কাজ, এই কাজগুলো করার জন্য তার তো একটা কনসেন্ট্রেশন দরকার, একটা মনোযোগ দরকার। সেই মনোযোগ আর তার মধ্যে একটা ইমোশন দরকার, প্রক্ষোভ বা প্রাক্ষোভিক ভারসাম্য দরকার, ব্যালেন্স মেনটেনিং দরকার। বুদ্ধি এই কাজগুলি করে। সুতরাং এই বুদ্ধি বংশ থেকে আসতে পারে, আবার অর্জিত হতে পারে, ওই জন্য বুদ্ধি বংশধারা প্রাপ্ত সূত্রেও হতে পারে, আবার অনুশীলনের মাধ্যমেও বুদ্ধির উৎকর্ষতা হতে পারে। এগুলো বাচ্চার যখন 5 বছর বয়স হয়, 5 বছর বয়স, তখন বুদ্ধির বিকাশ দ্রুত হয়ে থাকে। 5 বছর বয়সে তখন বুদ্ধির স্পিডিলি বাড়তে থাকে। उसके बाद 5 থেকে 10 বছর, 10 বছর বুদ্ধির বিকাশ সামান্য হ্রাস পায়। लेकिन 11 থেকে 15 বছর বয়স পর্যন্ত বুদ্ধির বিকাশ আবার দ্রুত হয়। लेकिन 15 থেকে 20 বছর বয়স পর্যন্ত বুদ্ধির বিকাশ আর ঘটে না। ওই যা বুদ্ধি হয়েছে ওই নিয়ে থাকো, এরকম হবে, এরকম থাকবে, যা হওয়ার হয়ে গেছে। আবার 20 থেকে 45 বছর, এই 20 থেকে 45 বছর পর্যন্ত এই যে বুদ্ধি
খুব ধীর গতিতে হ্রাস পেতে থাকে, কিন্তু যদি নিয়মিত অনুশীলন বা চর্চা করা যায় তাহলে বুদ্ধিকে ধরে রাখা যেতে পারে। কাদের ক্ষেত্রে এটা হয়? মেধাবী ব্যক্তিদের ক্ষেত্রে, মেধাবী ব্যক্তিদের ক্ষেত্রে। অনেক বেশি বয়স পর্যন্ত বুদ্ধির বিকাশ যেমন চলতে থাকে, তেমনি বেশি বয়সের পরও ধীরে ধীরে কমতে থাকে। ऐसा भी होता है। এরকমও হয়। বুঝতে কারো অসুবিধা হচ্ছে নাকি? কোথায় গেলে সব? হ্যাঁ স্যার আছি, অসুবিধা হয়নি স্যার। ঘুমিয়ে পড়নি তো? না স্যার। হুসনারা, পারভিন, হ্যাঁ স্যার আছি। আমি তো কাজ করে যাচ্ছি, তুমি কি তোমার মাথায় কি এসব মানে ধরতে পারছো তো? কোথাও সমস্যা হচ্ছে না? হ্যাঁ স্যার বলছি এগুলো এগুলো কি গ্রুপে দেবেন? না। বলো কেন? না স্যার এমনি মানে কাছে থাকলে ভালো হতো। না, এগুলো না। আর কি মুখের উপর না বলে দিই? তুমি জিজ্ঞেস করতে পারতে যে কেন দেবেন না কেন? কারণ এগুলো এই পড়ানোর সময় ইনস্ট্যান্ট বেরোয় মাথা দিয়ে। আমি যা জেনেছি, আমি যা মনে রেখেছি সেগুলো পড়াতে পড়াতে এইভাবে লিখতে শুরু করেছি। এগুলো গ্রুপে দেওয়ার জন্য নয়। তাই তোমাকে এইগুলো থেকেই নোট করে নিতে হবে। যদি নোট করতে হয় এইখান থেকেই নোট করে নিতে হবে। আর যদি সেটাও না করা যায় এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে হবে, পরে খাতায় তুলে নিতে হবে। কিন্তু নোট আকারে তুমি এগুলো কখনোই পাবে না। মানে এক একদিন এক একটা ক্লাসে আমি এক একটা চ্যাপ্টার নিয়ে ঢুকে পড়ি, চলতে থাকে, চলতে চলতে আলোচনার মধ্যে দিয়ে যা যা আসে আমি এই লেখার চেষ্টা করি আর মুখে বোঝাবার চেষ্টা করি। যা লিখে ফেললাম সেই লেখার সঙ্গে কোনো ধারাবাহিকতা থাকে না বলে সেই জন্য গ্রুপে কখনো আমি দেই না এগুলো। এগুলো যারা ইনস্ট্যান্ট ক্লাসের মধ্যে থাকে তারা তখনই নোট করে, কথাও শুনে নোট করে নেয়, স্ক্রিনে দেখে নোট করে নেয়, কেউ স্ক্রিনশট নিয়ে নেয়, তারপর ধীরে সুস্থে খাতায় লেখে। তাহলে কি হয়, দু তরফে কাজকর্ম চলতে থাকে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। কিন্তু যে কাজগুলো, যেগুলো বলছি আমি, বলছি এবং লিখছি, সেগুলো বোঝা যাচ্ছে তো যে উনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কি বলছেন, কাদের নিয়ে বলছেন, এরকম হচ্ছে না তো ব্যাপারটা? না স্যার। ঠিক আছে, সে বলতে হবে, অসুবিধা হলে কিন্তু বলতে হবে আমাকে। তা নাহলে ওয়ান সাইড কি হয়ে যাবে, অ্যাক্টিভিটি হয়ে যাবে। ওদিক থেকেও পারফরমেন্স, ওদিক থেকেও পার্টিসিপেশন দরকার। ওই জন্য আমাকে মাঝে মাঝে বলতে হয় কোথায় গেলে সবাই। ওই যে মিজানুল বলছে আছি স্যার, অর্থ বলে শুনছি, এটার রেসপন্স। কারণ আমি একা বলে যাচ্ছি তো, যেহেতু অনলাইন, সেই জন্য। যাকগে, এর কেস হচ্ছে এই যে আমি বুদ্ধি নিয়ে কথা বলতে শুরু করলাম, কারণ এই সৃজনশীল ব্যক্তি হতে গেলেই তো বুদ্ধি লাগবে, মেধাবী হতে গেলেই বুদ্ধি লাগবে, প্রতিভাশালী ছাত্রছাত্রী হতে গেলেও বুদ্ধি লাগবে। যে ছেলেটি, যে মেয়েটি বা যে শিক্ষার্থী শারীরিক ভাবে অক্ষম, তারও কিন্তু মস্তিষ্কে মেধা রয়েছে, তারও কিন্তু মস্তিষ্ক আছে, তারও কিন্তু মেধা আছে।
যে শারীরিকভাবে অক্ষম তারও কিন্তু বুদ্ধি থাকতে পারে, এবং বুদ্ধি থাকেও। একজন অন্ধ মানুষ কি করে যে টাকা গোনে, আমি তো অবাক হয়ে যাই ওর দেখে। কয়েন গুনে দিচ্ছে, কোন কয়েন কি কি কত, আমি দেখে চোখ দিয়ে দেখে গুনতে ভুল করি, ওদের চোখই নেই, টাকা গুনে দিচ্ছে, পয়সা গুনে দিচ্ছে। তাহলে তাদের অনুভূতি কত প্রখর, সেই প্রখর অনুভূতি, প্রখর দক্ষতাকে কিভাবে কাজে লাগায়, সেখানে বুদ্ধি কত রকম ভাবে সাহায্য করে। সুতরাং সমস্ত শিশুদের মধ্যেই বুদ্ধি রয়েছে, এবং সেই বুদ্ধির বিভিন্ন রকমের বুদ্ধি থাকতে পারে, বিভিন্ন রকমের বুদ্ধি থাকতে পারে। বিভিন্ন, কোথায় গেল আবার বিভিন্ন, বিভিন্ন রকমের বুদ্ধি থাকতে পারে, বিভিন্ন রকমের। এক ধরনের বুদ্ধি থাকতে পারে, সেটা হচ্ছে বিমূর্ত বুদ্ধি থাকতে পারে, বিমূর্ত বুদ্ধি। আর একটা বুদ্ধি থাকতে পারে मूर्त बुद्धि, ये भी हो सकता है। আর এক রকমের বুদ্ধি থাকতে পারে যেটা আমি সমাজ থেকে শিখি, সামাজিক বুদ্ধি। এই তিন রকমের বুদ্ধি আমাদের সবার মধ্যে আছে, আমরা যে চারজন আছি এখানে, সবকে আন্দার হ্যায়, সবার মধ্যে আছে। এই মূর্ত বুদ্ধি যেগুলো, সেগুলো আমরা হাতে কলমে কাজ করি। হাতে কলমে কাজ করার জন্য, হাতে কলমে কাজ করার জন্য এই মূর্ত বুদ্ধির দরকার। और कुछ नहीं। लेकिन হাতে কলমে কাজ করার জন্য, হাতে কলমে কাজ করার জন্য আমরা বসে বসে ওই যে ভাবি, ওই যে চিন্তা করি, ওই যে কল্পনা করি, ওই যে যুক্তিগুলোকে সাজাই, বুঝলে কি বুঝলে না, ওই যে ভাষার ব্যবহার করি, তাহলে হাতে কলমে আমি যে লিখি, হাতে কলমে क्या हो रहा है, হাতে কলমে কাজ করার জন্য আমরা আমরা যে কল্পনা, যুক্তি যুক্তি চিন্তা চিন্তা এবং ভাষার ব্যবহার করি, না, ভাষার ব্যবহার করার জন্য প্রয়োজন বিমূর্ত বুদ্ধি। বিমূর্ত বুদ্ধি। আর প্রতিদিনের কাজকর্ম করার জন্য প্রয়োজন সামাজিক বুদ্ধি। সামাজিক বুদ্ধি, সবাই মিলে কাজ করা, বিয়ে বাড়ি যাওয়া, অনুষ্ঠান করা, শুভেচ্ছা বিনিময় করা, আলিঙ্গন করা, কোলাকুলি করা, একসঙ্গে বসে আড্ডা দেওয়া, গল্প করা, ফাংশন করা। কেন? আমরা আগেই বলে দিয়েছি,
যে বুদ্ধিমান মানুষেরা পরিবেশের সঙ্গে অভিযোজন করে, অভিযোজন মানিয়ে নেয় নিজেকে, তাহলে সমাজে চলতে গেলে আমাদের সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, মানিয়ে চলতে হবে। অনেক কিছু ভালো লাগে না, তবুও করতে হয় আমাদের। তখন আমরা সামাজিক বুদ্ধি অ্যাপ্লাই করি। তাই বলে অসৎ কাজ করতে যাব না আমরা কখনো, কিন্তু তবুও আমরা সামাজিক বুদ্ধি অ্যাপ্লাই করি প্রতিদিনের কাজকর্ম করার জন্য। সমাজে আমরা বসবাস করি, একসঙ্গে বসতে হবে, সবার মত এক নয়, সবার ভাবনা এক নয়, সবার চিন্তা করার কৌশলও এক নয়, তবু আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। এই সবাইকে নিয়ে চলবার জন্য, সবাইকে নিয়ে কাজ করবার জন্য যে বুদ্ধির প্রয়োগ দরকার, সেগুলোকে বলি আমরা সামাজিক বুদ্ধি। দরকার এগুলো, বুঝতে কারো অসুবিধা আছে? এইখান থেকেই আমাদের ওই বুদ্ধঙ্ক ব্যাপারটা, সব বুদ্ধির ভাগ, বুদ্ধির বন্টন বিষয়টা আসে। মানে গাণিতিক পদ্ধতিতে এক একজন মানুষের মেধার মধ্যে এক এক রকম বুদ্ধির ভাগ লক্ষ্য করা যায়, যেটাকে আমরা বুদ্ধাঙ্ক বলি, বুদ্ধির অঙ্ক বলি। সবাই জানে এগুলো। কারো বুদ্ধির অঙ্ক যদি 140 থাকে, उसको আমরা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী বলি, অত্যন্ত মেধাবী বলি। 140 যদি বুদ্ধাঙ্ক হয়, 140-এর ওপর, এর উপরেও হতে পারে, এইরকমও হতে পারে। उसके बाद 120 থেকে যদি 139-এর ভাগের মধ্যে হয়, পার্সেন্টেজ বা বন্টনের মধ্যে হয় বুদ্ধাঙ্ক, আপনারা বুঝতে পারছো কেসটা? এদেরকে আমরা, হ্যাঁ স্যার। তুমি এমনি এখন করো কি? মানে কি কাজ করো বাড়িতে? মানে মানে কিছু আবার করি না। মানে একটাই যে হ্যাঁ আমি পড়াশোনা করি, না আমি বাড়িতে থাকি, না আমি একটা কাজ করি, না আমি টিউশন করি, মানেই সেটা আমি বাড়িতেই থাকি, এমনি আলাদা কিছু করি না, টিউশন বা স্কুল কিছু না। টিউশন করো? না স্যার, পড়তাম কিন্তু এখন আর হচ্ছে না, মানে বাইরে যেতে হয় তো, ওই হায়দ্রাবাদে বলেছিলাম। ও তুমি ঘরনি? এখন বাড়িতে আছি কিন্তু বাইরে থাকি, হায়দ্রাবাদে যেতে হয়, থাকি সে কথা ওখানে। বলছি না, আমি বললাম তুমি কি ঘরনি, গৃহস্থ মানুষ? এই স্যার মিজানুর, জিজ্ঞাসা করছেন বিবাহিত কিনা। হ্যাঁ কি আর একবার বলো। স্যার জিজ্ঞাসা করছেন তুমি বিবাহিত কিনা, মানে তুমি কি স্ত্রী হয়ে গেছে, সে হ্যাঁ কারণে হ্যাঁ জিজ্ঞাসা করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বিবাহিত। সেই জন্য বলছি তুমি কি ঘরনি, সে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি তার জিজ্ঞেস করার কারণ আছে। কারণটা হচ্ছে এই যে তোমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, নিজের বাপের বাড়ির মানুষজন, পরিজন, শ্বশুর বাড়ির জগৎ, চারিপাশে সমাজের মানুষজন, এগুলোকে এদেরকে ভালোভাবে খুব মন দিয়ে দেখো, কখনো দেখেছো? হ্যাঁ স্যার।
ফলো করো এদের, এটাকে অবজারভেশন বলে, এগুলোকে অবজারভেশন পাওয়ার বলে। এই মানুষদেরকে মানে কিছুই না, তুমি দেখছো মানুষদের, এই যে বুদ্ধাঙ্ক বলি, এই যে এক একটা মানুষকে বুঝতে পারা, তার মেধা ধরতে পারা, তার বুদ্ধি ধরতে পারা, তার শিক্ষা বুঝতে পারা, তার সৃজনশীলতা বুঝতে পারা। তুমি আগামী দিনে যে শিক্ষিকা হবে, টিচিং লাইনে আসবে, একজন টিচারের এই অবজারভেশন পাওয়ারটা খুব সাংঘাতিক থাকে। তারা কিন্তু কিছু বলেন না, তারা চুপ করে থাকেন, কিন্তু তাদের চোখ চারিদিকে থাকে, চুপ করে থাকেন, কারণ তাদের তো আর দায়িত্ব না সমাজ পাল্টানো, দুনিয়ার সবকিছুর দায়িত্ব তারা নিয়ে বসে থাকেননি, কিন্তু তারা সব দেখেন, এবং দেখেন মানে শুধু চোখ দিয়ে দেখেন না, তারা দেখার সঙ্গে সঙ্গে অনুভবও করেন। এই যে সেই জন্য আমি তোমায় জিজ্ঞেস করলাম যে তুমি করোটা কি। যদি তুমি ছেলে মেয়েদেরকে পড়ানোর মধ্যে থাকতে, তাহলে তোমার পক্ষে ছেলে মেয়েদের বুঝতে পারাটা অনেক বেশি সহজ হতো। তুমি যদি কাজের জগতে থাকতে, তাহলে তোমার চারপাশে যে তোমার কলিগসরা আছে, যারা তোমার সহকর্মী, তাদেরকে চিনতে এবং বুঝতে অনেক সুবিধে হতো। তুমি যদি তুমি এখন তার মানে সাংসারিক, তার মানে তোমার এখন সংসারে প্রচুর লোকজন আছে, বাপের বাড়ির লোকজন আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে। তাহলে বাপের বাড়ির লোকজনদেরকে তুমি ছোটবেলা থেকে দেখে আসছো, শ্বশুর বাড়ির লোকজনকে দেখছো বিয়ের পর। তাহলে এই যে দুটো পারিবারিক লোকজন, এদেরকে দেখেও কিন্তু তোমার মধ্যে একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে। বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। এটাকে বলে অবজারভেশন, এবং এটাকেও দেখতে শিখতে হয় যে কোন মানুষের বুদ্ধাঙ্ক কেমন, কি বিষয়। আপনি 140, 120, 139, আমি কি এগুলো মাপবো লোকজন দেখে? না না, এগুলো মাপার তো কোনো দরকারই নেই, প্রশ্নই আসে। এগুলো আমরা বুঝেই নি। এই জন্য টেট পরীক্ষা হোক, সিটেট পরীক্ষা হোক, যে পরীক্ষাতেই তুমি বসো না কেন, টিচিং প্রফেশনে এই যে টেট পরীক্ষায় প্রশ্ন আসে, সেই প্রশ্নের প্রায় 80% কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল বেসড কোশ্চেন। সেখানে একজন হবু শিক্ষককে নিজের মেধা প্রয়োগ করে সেই উত্তর খুঁজে বার করতে হয়। সেইখানে অনেক প্রশ্নের উত্তর বইতেও পাওয়া যায় না, তখন তাকে নিজেকে নিজের বোধ দিয়ে বুঝে তবে তার উত্তর দিতে হয়। বুঝতে পারলে কি পারলে না? তুমি জানো এই যে চাইল্ড সাইকোলজিতে এই বুদ্ধির এই আইডিয়াটা প্রথম কোন বিজ্ঞানী প্রয়োগ করেছিলেন? জানো তুমি? পেঁয়াজে। না, টারম্যান। আমি ঠিক বললাম কিনা পার্থ কুমার? হ্যাঁ স্যার। টারম্যান। টারম্যান হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এই প্রথম এই বুদ্ধির বন্টন, ভাগ এবং তার মাত্রা একটা মানুষের মধ্যে থাকলে সে কেমন লেভেলের মানুষ হন। আমাদের সমাজে বলেছেন তিনি, টারম্যান বলেছেন সমাজে 48% লোক থাকবে, 48% মানুষ সাধারণ সাধারণ বা গড় বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ 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 এদের বুদ্ধির মাত্রা 90 থেকে 100 এর মধ্যে থাকে।
এই হচ্ছে পার্সেন্টেজ। সাধারণ যারা আমরা, আমি, তুমি, অমুক তমুক, আমরা যারা কমন ম্যান, আমাদের বুদ্ধির মাত্রা 90 থেকে 100-র মধ্যে। আর যাদের বুদ্ধাঙ্ক 70-এর নিচে, তারা মানসিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। যাদেরকে আমরা অত্যন্ত মেধাবী বলছি, অত্যন্ত মেধাবী, তাদের সংখ্যা আমাদের সমাজে 1.5, 1.5, বেশি না, হাতে গোনা। কিন্তু সমাজে আমরা যাদেরকে নিয়ে বসবাস করি, আমার আশেপাশে বাজার ঘাট, রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা, বাসওয়ালা, কন্ডাক্টরওয়ালা, রং মিস্ত্রি, সাধারণ লোক, সব আমরা, আশেপাশে লোকজন, ক্রমিক, এই শ্রমিক, লেবার, অমুক তমুক, সবাইকে নিয়ে থাকতে হয়। এই অ্যাভারেজ যারা আমাদের চারপাশে থাকেন, এইরকম 48%, মানে সবচেয়ে বেশি সংখ্যার মানুষ আমাদের চারপাশে থাকে, তাদের বুদ্ধির মাত্রা 90 থেকে 100-র মধ্যে, 48%। উসকে বাদ, ওর পরে, এরপরে 18% লোক, শতকরা 18% লোক মোটামুটি মেধাবী লোকজন, মেধাবী লোকজন। এদের বুদ্ধাঙ্কের মাত্রা 110 থেকে 119-এর মধ্যে থাকে। এরকম থাকে। তাহলে সমাজে তোমরা এমন মানুষও দেখতে পারবে যে কি মানুষ রে বাবা, একটা সাধারণ বুদ্ধি নেই, আমরা লোককে বলি না কমন সেন্স টুকু নেই, মাথা মোটা না, কি কি রে বাবা, কি কিচ্ছু বুদ্ধি নেই, এই যে বলি, তাদের কাজকর্ম দেখে বলি, তাদের ভাবনা চিন্তার লেভেল দেখে বলি, বলি তো আমরা বলে ফেলি, কিচ্ছু না, জড়ভরত বলে ফেলি। তারা প্রত্যেকে কিন্তু ওই 70 থেকে 80-র মধ্যে, 70 থেকে 80% মধ্যে। এরা হচ্ছে খুব অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ, অল্প বুদ্ধি সম্পন্ন। এ ধরনের মানুষ খুব কমই আছে, এটাও কম আছে, এটা 5%-এর মতন আছে। আজকে এই পর্যন্ত রইল, পরের দিন আবার আমাকে মনে করিয়ে দেবে, এখান থেকে চলতে শুরু করবো। হোসনারা, বুঝলে কি না? হ্যাঁ স্যার। এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও মোবাইলে, বাড়িতে এখন অফুরন্ত সময় তোমার, খাতায় বসে বসে ডেট দিয়ে দিয়ে পয়েন্ট করে করে এগুলো সব নোট করে রাখো, কাজে লাগবে অনেক, প্র্যাকটিস করার সময় প্রচুর কাজে লেগে যাবে। এখন লিখতে পারছো না, তাড়াহুড়ো করে স্ক্রিনশট নিয়ে লিখে রাখো, কারণ এগুলো আমি কখনোই দেব না। হ্যাঁ, ইনস্টিটিউট তোমাকে দেবে, ম্যাটেরিয়াল দেবে, প্রিন্ট আউট করে বইয়ের আকারে দেবে, তুমি যদি ইনস্টিটিউটের কাছে যাও দেবে। এবার তুমি যদি হায়দ্রাবাদে থাকো তাহলে ওরা তোমাকে পিডিএফ দিয়ে দেবে, এই পিডিএফ মোবাইলে বড় করে করে দেখে পড়তে হবে। আর নিজেই যদি হাতে করে আমি লিখতে থাকি, টুকরো টুকরো করে, খাতা ভর্তি হবে, নিজের খাতা নিজে পড়তে পারবো, একটা অভিজ্ঞতা হবে, কাজে লাগবে। ওই জন্য ক্লাস করা মানেই হাতে পেন আর খাতা থাকতেই হয়। আমি বুঝাতে পারলাম?
পার্থ এই পর্যন্ত স্যার শুনতে পাচ্ছি না, কি বললেন লাস্টে? বললাম এই পর্যন্ত রইলো তাহলে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। গুড নাইট। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।